মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম। আমাদের তো জীবন শেষ ছিল। এই যে আল্লাহর রহমতে সবার দোয়াতে যে বেঁচে আসছি, আজকে সুন্দরভাবে একটা নতুন সূর্য দেখতে পেয়েছি বা নতুন দেশ পেয়েছি। সবার কাছে অনুরোধ যে এটাকে ধরে রাখতে হবে। অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়। দর্শক যে যেখান থেকে দেখছেন বাংলা ভিশনের বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছে আমি শুভ খান, এবং আমার সাথে যে মানুষটি বসে আছেন তাকে আসলে পরিচয় করে দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। ইথুন বাবু একজন বাংলাদেশের সুরকার, গীতিকার, সঙ্গীত শিল্পী, যার সুরে এবং যার লেখায় বাংলাদেশের আমার মনে হয় না যে এমন কোনো শিল্পী গান গায়নি। এবং আসিফ আকবরের যে উত্থান ও প্রিয়া তুমি কোথায়, সেই গানটিরই জনক কিন্তু এই ইথুন বাবু। ভাইয়ের সাথে আজকে কথা বলবো। আজকে আমাদের সাথে ভাই কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে ইথুন বাবু আসলে আমরা জানি আপনার সম্পর্কে অনেক কিছু জানি, কিন্তু শেষের দিকের যে আপনার বাংলাদেশ নিয়ে এবং আপনার যে বিএনপি নিয়ে কিছু গান বা দেশের সরকার, আগের সরকার নিয়ে বেশ কিছু গান আপনি করেছেন। সরকার ক্ষমতায় থাকার পরেও যে সকল গান আপনি করেছেন, এই যে আপনার এই গানগুলো করার পেছনের উৎস বা সাহস কিভাবে জোগালো? আমি তো সরকার বলবো না, স্বৈরাচার বলবো। স্বৈরাচার অবৈধ সরকার বলবো। যদি আপনি সরকার বলেন তাহলে ওখানে অবৈধ হবে, আর স্বৈরাচার ছিল। রাতের ভোট দিনে করতো, আর দামি স্বামী ভোট করতে এরা। এদের তো কোনো মান সম্মান ইজ্জত, এদের নিয়ে কথা বলতে গেলেও মানে কথাতেও মনে হয় একটা মানে এই কথাও মুখ দিয়ে বাড়াবেন এদের সম্বন্ধে কথা বলতে গেলে। তো প্রথমে আপনাকে বলি যে ও প্রিয়া তুমি কোথায় আসিফের ছিল, তারপরে ছিল মাধবী কি ছিল ভুল আতিক হাসান, ওরও আমার হাতের তৈরি। আতিক হাসানের সাথে আমার 8টা গান, 8টা অ্যালবাম ছিল সলো। তারপর কুমার শানুর সাথে এবং সোনু নিগমের সাথেও ডুয়েট ছিল। তারপরে ছিল একটা চাদর হবে সুমন, জেন সুমন। তারপর ছিল রানা, বড় ব্যথা দিলে অঞ্জনা। এরকম কিন্তু অনেকেই আছে আমার হাতের তৈরি। আর এবারে এসে আমরা যেটা করেছি, আমি তো জাতীয়তাবাদীতে সবসময়ের জন্য বিশ্বাস ছিলাম, বিশ্বাস করতাম। এবং 90 দশক থেকেই এটার সাথে জাতীয়তাবাদের সাথে? হ্যাঁ, আমি 90 না, আমি 1978 থেকেই যুক্ত। কিভাবে যুক্ত? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রাজশাহীতে গেছিলেন, রাজশাহী সদ্য পুলিশ একাডেমিতে। ওইখানে আমি তখন তবলা বাজাইছিলাম গানের সাথে। তো ওই গানের সাথে তবলা বানানোর পর উনি আমাকে ডেকে কথা বলেছিলেন এবং অনেক কথা বলছিলেন এবং আদরও করেছিলেন। তো ওইখান থেকে আমার ভালোবাসা। এবং আমার মা ছিলেন স্কুল টিচার। উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিয়ে অনেক গবেষণা করতেন। উনি স্কুল টিচার ছিলেন এবং বলতো যে উনি একটা আল্লাহর ওলি টাইপের মানুষ, ওনার কাছে অনেক কিছু পাওয়া যাবে দেশে। তো উনি বেশি দিন থাকতে পারেনি, 3.5 বছর যতটুক দিয়ে গেছে আজকে পৃথিবীর কাছে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন। এবার আপনার প্রশ্নে আসি। লাস্ট 2 মাস ছিলাম মানে একদম ফুল অন্ধকারের মধ্যে। আমাদের কাজ ছিল যে আমরা গান দিয়ে যে মানুষের কাছে পৌঁছানো যায়, বা গান দিয়ে যে একটা বিপ্লব ঘটানো যায়, বা গান দিয়ে যে মানুষের কিছু বলা যায়, সেটা আমার বলার চেষ্টা করছি। আমার এক হাতে মৃত্যু, এক হাতে মুক্তি। এখানে আপনার পরাণ, তারপর আমাদের মৌসুমী, আমাদের রোজেন, আমাদের শিবাশানু, আমাদের মুন্না, মানে আমাদের মিজান, আমাদের এখানে একটা গোষ্ঠী ছিলাম, 20-25 জনের গোষ্ঠী ছিলাম যারা মিউজিশিয়ান ছিল। তারা কিন্তু ভয় ডর করতো না। আমি বলেছিলাম যে মৃত্যুর সাথে লড়াই করছি। লাস্ট 2 মাস আমি হামাগুড়ি দিয়ে হাঁটছি, এখানে গিয়ে ঘুমাইছি, ওখানে গিয়ে খাইছি, না খেয়েও থাকছি। মৌসুমীকে এই বাসায় একদিন, ওই বাসায় একদিন, এই বাসায় একদিন, এইটা করতে গিয়ে মানে এগুলা বর্ণনা করলে মানে এটা সিনেমা তৈরি করা যাবে। আমি জানি যে আমাকে মেরে ফেলা হবে, এরকমও রিপোর্টার ছিল। এটা কেউ বুঝতো না। আমরা ফোন করব কারো কাছে, সাহায্য চাবো, সেই ফোনটা কারোর সাথে করতে পারতাম না, কারণ আমাদের কাছে আমাদের ফোনই তো নাই। আমরা কোনো রকমে কোনো একটা হয়তো দারোয়ানের সিম ইউজ করতাম। তারপরে হয়তো ভয় লাগতো যে কাউকে যে কিছু বলবো ওই আমাকে ধরে নিয়ে যাবে, আমরা ভয়ে ফোনও করতাম না।
হয়তো মুড়ি নিয়ে এসে খাইছি, বিস্কিট নিয়ে এসে খাইছি, ওই আবার গিয়ে দেখে আসছি, মাস্ক পরতাম, সানগ্লাস পরতাম। হ্যাঁ, মানে কি জীবন গেছে এগুলা বলা যাবে না, এগুলা আসলে তুলে ধরার কথা না। মানুষ মনে করবে হয়তো আমরা গান করেছি এরই বাবা, কিন্তু আমরা যে কষ্টটা করেছি এটা তুলে ধরতে পারবো না। এত আমরা শুধু আমার অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, আমাদের মা, জননী গণতন্ত্রের মা বেগম জিয়ার মুখে থেকে তাকিয়ে আমাদেরকে কাজ করতে হয়েছে, দেশ বাঁচানোর জন্য কাজ করতে হয়েছে, এটা ছাড়া কোনো উপায় ছিল না। আমি শেষ 4 তারিখে আমি টিএসসিতে গিয়েছি, রাত্রিবেলায় ওদের পাশে দাঁড়াইছিলাম। সাহস দিতে হবে তো, কিছু করার নেই, আমাদের তো জীবন শেষ ছিল। এই যে আল্লাহর রহমতে সবার দোয়াতে যে বেঁচে আসছি, আজকে সুন্দরভাবে একটা নতুন সূর্য দেখতে পেয়েছি বা নতুন দেশ পেয়েছি। সবার কাছে অনুরোধ যে এটাকে ধরে রাখতে হবে এবং গত স্বৈরাচারের কাছ থেকে শিক্ষা নিতে হবে। যদি আমরা শিক্ষা না নিয়ে কাজ করি, আমরা যদি ওই পথে আবার পরিচালিত হওয়ার চেষ্টা করি বা কেউ কেউ করছেন, মিনতি করে বলবো, হাত জোর করে বলবো যে এইসব না করে চলেন, আমরা একসাথে দেশ গড়ি। দেশটাকে আমরা যেভাবে নিয়ে গেছি, আমরা বলেছি তো দেশটা তো কারো বাপের না, আমরা বলে দিয়েছি দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, সুযোগ পেলেই ধরছো চেপে জনগণের গলা। আমরা বলেছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি, ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম। তো আমরা সবাইকে নিয়ে আসছি। আমরা কিন্তু আগেই বলছি তোমার চেয়ার ভেঙে যাচ্ছে তুমি দেখছো, আমরা কিন্তু মামার বাড়ির আবদার করছি। আমরা কিন্তু মনে করেন এই কাওয়া কাদেরকে নিয়েও মনে করেন মানুষের ভিতরে ঢুকছি। মানে আমরা যখন যেটা যেভাবে পারছি আমরা কিন্তু নিয়ে আসছি, সবসময় মানুষের সাথে থাকার চেষ্টা করছি, গোটা বাংলাদেশে ঘোরার চেষ্টা করছি, সব জায়গায় গেছি। আপনাদের দোয়া এবং দেশবাসীর জনগণের দোয়া জন্য আমি হয়তো বেঁচে গেছি। দেশ মুক্তির জন্য বা দেশের, আমরা যদি 1971-এর কথা বলি, সঙ্গীত আসলে দেশের জন্য অনেকভাবেই সঙ্গীতকে ব্যবহার করা যায়, এটাই কি আপনারা বোঝাতে চেয়েছেন? এটা গান 71-এ ছিল একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, সূর্য দিগন্তে সূর্য উঠে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল। এই যে মানুষকে একটা কাছে নিয়ে এসে কথা বলা, একটা রেডিওতে একটা গান বেজে যে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে চেতনাতে নিয়ে আসা বা তাদের মধ্যে ঢোকা, একটা গান, একটা আবৃত্তি, একটা নাটক। আমার নজরুল কি করেছিলেন, জেল থেকে বিদ্রোহ করছিলেন না? আমাদের তো শিক্ষাই তো উনি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যে করা যায়। তো ওই চিন্তা ভাবনা এবং আমাদের দেশের মানুষের যে ভালোবাসা আমাদের প্রতি ছিল, ইথুনবাবুর প্রতি ছিল, সেই ভালোবাসাগুলোকে চিন্তা করে জীবনটা দিয়ে দিয়েছি যে যা, আমি যদি 71-এ যদি আমার শহীদ ভাইরা যদি দেশ স্বাধীন করতে পারে, আমি ইথুনবাবু তো একটা ইথুনবাবুই। তা আমি যদি কিছু লিখে যদি দেশের জন্য দিয়ে যেতে পারতাম, আজকে হয়তো আরও আলো উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতাম, আবু সাইদ হয়ে থাকতাম, বা মুগ্ধ পানি নেবেন পানি হয়ে থাকতাম। আমরা হয়তো বেঁচে গেছি বলে হয়তো আমাদের একটু নিয়ে মানে আপনারা যেমন আজকে 15 বছর পর আছে আমাদেরকে নিয়ে কাজ করছেন বা আরও কাজ করবেন, হয়তো আপনারাও স্কোপ পাননি, আপনাদেরও দোষ নাই, কারণ আপনারাও আমাদের তখন পেতেন না। অনেক বড় বড় শিল্পীরা আছে যারা এখন হয়তো সামনে আসার চেষ্টা করতেছে অমক সমক, অনেকে পালিয়ে আমেরিকায় থাকে, অনেকে পালিয়ে অমুক থাকে। এখন কিন্তু সেই বসন্তের কোকিলগুলো আসছে। তো লিডার বলছে, মানে অ্যাকশন চেয়ারম্যান বলছে যে আগে যারা আমাদের সাথে ছিল তাদেরকে প্রাধান্য দেওয়া হবে, এবং যারা গোটা বিএনপির সাথে জড়িয়ে ছিল মাঠে কর্মে, যে অমক সব আপনারা দেখেছেন তো, যে কতজন ধানের খেতে অমক খেতে ঘুমাইছিল, আপনাদের তো প্রচার করছেন। তো এই জিনিসগুলোকে ভুলে গেলে হবে না ভাই, এই জিনিসগুলোকে মনে রাখতে হবে যে স্বামীকে না পেয়ে বউকে ধরে নিয়ে গেছে, গুম খুন অত্যাচার লাম ধুম লুটপাট, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, এগুলো গোটা বাংলাদেশের লোক জানে, এগুলো পুনরাবৃত্তি করার দরকার নাই। আমি একটাই কথা বলবো, একটা সুন্দর ভূমিকা দিয়ে বলবো যে আজকে যে বন্যার্তদের পাশে যে চমৎকার বাংলাদেশ, উজ্জ্বল বাংলাদেশ যে সাফল্য দেখাচ্ছে, সবাই মিলে দলমত নির্বিশেষে যে আমরা গিয়ে ঝাঁপিয়ে পড়েছি, আমি গতকালকেও ছিলাম, আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছি, যেভাবে এখনও আছে, এটাই বাংলাদেশ। বাংলাদেশ যে আমরা কোনো, দেখেন আপনার কোনো রকম কেউ নাই। সবচেয়ে মজার বিষয়, এখানে আপনার বাংলা ভিশনকে বলতে হবে যে আমাকে একটা রিক্সাওয়ালা দেখে বলছে, বাবা, মানে মধ্যবয়সী কত হবে, 55 হবে, তো বলছে, বাবা আমি না 50 টাকা দেবো, আমার কাছে তো টাকা নাই, হাত কাঁপছে বলছে।
তাহলে চিন্তা করতে পারবেন একটা বন্যার্থদের পাশে একটা রিক্সাওয়ালা কীভাবে 50 টাকা নিয়ে দাঁড়াচ্ছে। তো কোথায় বাংলাদেশ এখন? এই বাংলাদেশকে ধরে রাখতে হবে প্লিজ, এইভাবেই থাকতে হবে যে বন্যার্থদের পাশে আজকে আমরা বুঝিয়ে দিলাম, গোটা পৃথিবী দেখলো যে বাংলাদেশ কি। দল মত নির্বিশেষে আমরা মনে করেন আছে কিছু কি ওটা মোটা থাকবে, এটা তো মনে করেন পথের মধ্যে ওগুলো নিয়ে আলাপ টালানো করে নেয়, ওদেরকে আনারও দরকার নাই। কিন্তু আমরা আজকে কি দেখিয়েছি, একটা ছোট্ট বাচ্চা মেয়ে মনে করেন ওদের সাথে চলে যাচ্ছে। আজকে মনে করেন আমরা এই টিএসসি থেকে কত টাকা উঠছে, একদিনে যখন আমি রাত্রিবেলা ছিলাম 1,26,00,000 টাকা তুলে দিয়ে আমরা তখন ওখান থেকে আসি। তো আমরা কোন কাজে করছি না, সব কাজ করছি, কিন্তু সবাই মিলে করলে না খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আজকে মনে করেন আপনাদের যে চ্যানেলগুলো ছিল, বেসরকারি চ্যানেলগুলো ছিল, কয়েকটা তো অভদ্র চ্যানেল ছিল, সে চ্যানেলে আমি কথা বলতেছি না, কিন্তু তারা যেগুলো করে গেছে, অপপ্রচার চালায় গেছে, এখান থেকেও কিন্তু চ্যানেলগুলোকে বাড়িয়ে আসবে। আমরা যদি কোনো সময় ক্ষমতায় আসি, আমাদের যে প্রচার করতে হবে এটা আমি বলতেছি না, এখান থেকেও বিরত থাকবেন, স্বচ্ছতা নিয়ে আসেন প্লিজ। ভালো কিছু করলে না এটার ফল খেতেও ভালো লাগবে। আমরা যে আজকে সবাই মিলে কাজ করছি, ত্রাণ যাচ্ছে, অমুক সমক কত কি যাচ্ছে দেখেন। আজকে আপনি প্রমাণ, আপনি টিভিতে আপনি প্রমাণ, তো আপনার চেয়ে আমার চেয়ে বেশি প্রমাণ আপনি। আমি হয়তো পথে ঘাটে 10 জনের সাথে কথা বলছি, আর আপনি 10,000-এর সাথে কথা বলতেছেন। তো এইগুলো তুলে ধরেন, মানুষের পাশে দাঁড়ান, খারাপটাকে পরিহার করেন, ভালোটাকে সামনে নিয়ে আসেন, তাহলে দেশ গড়ে যাবে। আজকে একটা লোক যে আজকে যে মনে করেন প্রধান উপদেষ্টা হয়েছে, তার জীবনটাই দেখেন, তার আয়নাঘরটা থেকে তার সাক্ষী নিয়ে আসতো, সাক্ষীকে আবার নিয়ে যেত। এই ডক্টর ইউনূসের কথা বলতেছি আমি। তার কাছেও আমার আবেদন একটাই ছোট্ট আপনাদের মাধ্যম দিয়ে, যে আমরা কিন্তু ডক্টর ইউনূস স্যারকে বলবো, স্যার আমরা কিন্তু 15 বছর ভোট দিইনি স্যার, প্লিজ আমাদেরকে ভোট দেওয়ার অধিকারটা দিবেন স্যার। আপনার কাছে আর কিছু চাওয়ার নাই স্যার, আমরা আপনার মতো করে যাব, কিন্তু স্যার আমরা তাড়াতাড়ি ভোট দিতে চাই। যদি স্যার ভোট দিতে লেট করি স্যার, আমি কিন্তু স্যার আর ভোট দিতে পারবো না স্যার, খুব কষ্ট হবে স্যার, ভোটের জন্য যুদ্ধ করছি স্যার, প্লিজ ভোট দিতে দিবেন স্যার, প্লিজ স্যার আমাদেরকে ভোট দেওয়ার অধিকার দিন, যাকে ইচ্ছা তাকে দেবো ভোট স্যার, আমাদের ভোটের অধিকার ফিরে দিন। আর স্যার আমাদের ভাটের অধিকার দেন স্যার, এই দ্রব্যমূল্য কষ্ট আর সহ্য করতে পারছি না স্যার। আর কি বলেন? এই যে গানের লিরিক্সগুলো আপনি লিখেছিলেন, এই ভাবনা যে অনেকগুলো গান আসলে খুব যে লেখাগুলো খুবই কঠিন, এই লেখাটার ভাবনাটা কিভাবে? আসলে না এগুলা পরিস্থিতি আমাকে কিন্তু স্বীকার করে দিয়েছে গানগুনারকে লিখতে। আমি কিন্তু অনেক কঠিন কঠিন গান লিখছি, আপনি সব গানগুলো আপনারা শুনবেন প্রথম থেকেই। তখন থেকে আমি বলছি, কিন্তু আমি তখন থেকে চিন্তা করছি যে সরকার টিকবে না। আমার মধ্যে মধ্যে সিক্স সেন্স কাজ করতো যে এরা টিকবে না, কিন্তু আমরা তখন চিন্তা করলাম যে না, এদের বিরুদ্ধে লিখতেই হবে, এবং কঠোর কঠোর কথা লিখতে হবে, চোর মালিশ অমুক তমুক সব লিখতে হবে, এবং এদেরকে বোঝাতে হবে, এবং পাবলিকের কাছে ঢুকতে হবে আমাদেরকে। আমরা কিন্তু ওইখান থেকে আসছি, কিন্তু ওইভাবেই আসছি, কিন্তু ওদের সব মতিগতির দিকে, যেহেতু গান লেখার প্রতি আমাদের তো আগে করাই অভ্যাস ছিল, এবং গানের মোটিভগুলো চিন্তা করতাম যে এদেরকে কীভাবে কী করা যায়। তো আমরা ওইভাবেই ওই চিন্তা থেকেই, এবং 71-এর যে আমার মুক্তিযুদ্ধের চেতনার গানগুনা ছিল, ওই গানগুনাকে কিন্তু আমরা একটু হলেও তো আমরা শুনেছি, বা আমাদের মুখস্থ আছে, বা অমুক আছে। আমরা কিন্তু ওই অনুপ্রেরণা থেকেও কিন্তু আমাদের কাজে লাগিয়েছি আমি। আর আমি সবসময়ের জন্য ইনস্ট্যান্ট গান লিখি, আমি কিন্তু গান কোনো সময় বাসায় বসে থেকে লিখে গিয়ে আপনাকে দিয়ে গাওয়াবো ওগুলো করি না আমি। আপনি ওই মৌসুমীকে, পরাণকে, রোজেনকে জিজ্ঞেস করবেন, আমরা যে বসে যে গানের টিউন করলাম, এখন লিখলাম যে এটা গা। এই কোনো গান কি আমাদের যারা দর্শক দেখছেন একটু শুনবে কিনা আপনার? হ্যাঁ, গান শোনাতে পারি, কেন শোনাবো না? কারণ দর্শকের না, খালি আমাদের বাংলাদেশ না, পাকিস্তান, ইন্ডিয়াতে আমার যে গানটা সবচেয়ে বেশি মানে আলোচিত, এবং সবচেয়ে বেশি যারা মনের মধ্যে গেঁথে রাখছে, কার গানের কথাটাও খুব মজাভাবে নিয়েছে তারা, সেটাই শোনাতে পারি। ওরে দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, সুযোগ পেলে ধরছো চেপে জনগণের গলা। ওরে দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, সুযোগ পেলেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হবে না রে কাম। আপনার কাছে আমি আমার রিকোয়েস্ট, পার্সোনাল রিকোয়েস্ট, যে আপনি একটু ওপিয়া তুমি কোথায় গাইবেন।
এখন না ও প্রিয়া গেতে গেলে ভাল লাগে না, ও প্রিয়া থেকে একটা যেটা আমার সবচেয়ে পছন্দের গান সেটা গেতে। একটু হ্যাঁ পছন্দেরটাও শুনবো, একটু প্রিয়া সামান্য বুকের জমানো ব্যথা কান্নার লোনা জলে, ঢেউ ভাঙা চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া তুমি কোথায়, ভুল না হয় আমারই ছিল বেশি, করনি ক্ষমা করেছো দোষী, প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেব না, একবার বলে যাও কেন আমার হলে না। ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া তুমি কোথায়। জি আপনারটা এবার যদি শুনি আপনি যেটা। এখনো মাঝে 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 রাতে ঘুমের ঘরে শুনি তোমার পায়ের আওয়াজ, যেন তুমি এসেছো ফিরে, তুমি চলে গেছো অনেক দূরে, এই মনের আঙিনা ছেড়ে, তুমি চলে গেছো অনেক দূরে, এই মনের আঙিনা ছেড়ে। এত শত জনপ্রিয় গান, হাজার জনপ্রিয় গান, কেমন লাগে? আমার তো এখনো মনে হয় যে আমি গানই লিখিনি। ইথন বাবুর বাংলাদেশকে দেওয়ার আরো কি আছে? ওই যে ভালোবাসা, ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা ছাড়া কিছু নাই। মানুষকে একটা জিনিস নিয়ে পৃথিবী থেকে দেখতে হবে, কবরস্থানের সামনে গেলে দেখবেন অনেক মহরতী ঘুমিয়ে আছে, অট্টালিকাগুনা আমাদের স্থাপন হয়ে দাঁড়ায় আছে, কিছু নিয়ে যেতে পারেনি। এখান থেকে ভালো কিছু করতে হবে এবং মানুষের কাছ থেকে ভালোবাসা নিয়ে যেতে হবে। তাছাড়া আপনি মনে হয় ওখানে গিয়ে ভালো থাকতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ভালোবাসা না নিতে পারবেন। দুই একটা কেউ কাটর থাকবে, ওগুলো তো থাকবেই, কারণ আমার রাসূলকেও সবাই কাঁটা দিত, অমক দিত, তমক দিত, ওইখান থেকে অভিজ্ঞতা নিতে হবে। কারণ যেহেতু আমরা রাসূলের উম্মত, সেখান থেকে কথাটা বললাম যে মানুষের শত্রু থাকবেই, সবাই না, তো দুই চারটা শত্রুকে ওগুলা মনে করেন যে যেরকম টিস্যু দিয়ে ঘাম মুছে ফেলে দেন, ওগুলো ফেলতে হবে এবং ভালোদেরকে ধরতে হবে। ইথন বাবু আপনার কাছে সর্বশেষ আসলে জানতে চাওয়া, যারা মানে সঙ্গীতাঙ্গন শিল্পী, অভিনয় শিল্পী, কলাকৌশলী, মিউজিশিয়ান সবাই, এদের আসলে রাজনীতি করাটা কতটুক মানে ভালোভাবে নেয় জনগণ, বা মানে একদল আসলে একদল গেল, এটা আসলে কতটুক আপনার কাছে কি মনে হয়? এটা আপনি একটা মারাত্মক খুব ভালো প্রশ্ন করছেন। শিল্পী বা শিল্পীরা যারা সাংস্কৃতিক কর্মী তারা রাজনীতিতে আসতে পারে, কারণ আপনি এবার গতবারের যে পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গে আপনি খেয়াল করে দেখবেন, ওইখানে ম্যাক্সিমাম নাটক, গান, চলচ্চিত্র থেকে এসে কিন্তু তারা বর্তমান মমতার সাথে যারা আছেন তার এখানে ম্যাক্সিমামই কিন্তু সব সঙ্গীতের লোকজন আছে এবং মানে বিশেষ করে মিডিয়া পার্সনগুলো বেশি আছে। এটা উচিত কিনা? না, আমি এটাই বলতেছি আপনাকে। তো আপনি যদি ভালো কিছু করার চেষ্টা করতে পারেন তাহলে উচিত, আর আপনি যদি এই রাজনীতিকে ব্যবসা মনে করেন তাহলে উচিত না। আপনি যদি এসে মনে করেন যে আপনার কাজ করবেন, যেমন আমরা কাজ করব, কিন্তু আমি আজকে বলে দিচ্ছি আমি কোনোদিন কোনো এমপির ইলেকশনেও যাব না, আমি কোনোদিন কোনো কিছুতেই যাব না, আমি মানুষের সাথে কাজ করব। কারণ চেয়ারটা খুব কিন্তু গরম হয়, গরমে গিয়ে তখন নরম লোকটাও গরম হয়ে যায়। আমরা যেটা খেয়াল করে দেখেছি, আপনার যেটা বর্তমানে গততে যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কামাল সাহেব, তার যে কুকীর্তিগুলো আসতেছে, মেরে ফেলার জন্য ছবি দেখাচ্ছে পুলিশকে অমুক সমক, ওটা কিন্তু ওনার চেয়ার করতেছে, উনি না। তো এই চেয়ারের গরমটা নরমে থাকতে হবে প্রথম কথা। আর যারা আসতে পারে, যদি তার মধ্যে যদি মোটিভটা ভালো থাকে যে দেশের জন্য কাজ করবে, সে যে কেউ আসতে পারে, সে সঙ্গীত শিল্পী হোক, সে চলচ্চিত্র নায়ক হোক, নায়িকা হোক, গায়ক হোক, যে কেউ আসতে পারে, কিন্তু তার মোটিভ ঠিক থাকতে হবে। যদি চলচ্চিত্রকে বিজনেস হিসাবে নেয়, মানে নির্বাচনকে বা দলের রাজনীতিকে যদি তারা বিজনেস হিসাবে নেয়, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আইসেন না। কারণ এখানে আমাদের মধ্যে কিন্তু অনেক 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 দালাল চাটুকার আছে। আমি আপনাকে বললাম 5-8টা কুত্তাগুনা কিন্তু এখনও আমাদের আশেপাশে ঘুরতেছে, আমরা খেয়াল করতেছি। কারণ আমরা তো সঙ্গীত নিয়ে কাজ করি, আমাদের মন নরম হয়, আমরা মারপিটের মধ্যে থাকি না। কারণ আমাদেরকে দিয়ে, যেমন আপনি আমাদের একটা কথা দিয়ে ঢাল পাবেন,
আমাদের কথা দিয়ে ঢাল পাবেন কেটে না, আমাদের কথা দিয়ে আমরা কাজ করি, আমরা কাউকে মারতে পারবো না বা একটা অস্ত্র হাতে ধরতে পারবো না। তো আমার মনে হয় যারা অবশ্যই দলপ্রিয় থাকতে হবে, কারণ আপনাকে আমার পছন্দ হতে পারে, ওনাকে ওনার পছন্দ হতে পারে, থাকতে পারে। তাহলে যে আপনি এসে এটাকে ব্যবসায়িক করে নিয়ে আপনার যাওয়ার সময় আপনার ঘরে কোটি কোটি টাকা পাওয়া যাবে, অমুক সম্পত্তি আপনার, তমুক সম্পত্তি আপনার, তমুক সম্পত্তি। পুলিশের প্রতি আজকে মানুষের বিরূপ কেন? আজকে বেনজির, আজকে ভাতের হোটেলের ওই কী নাম ওনাদের সম্পত্তি দেখে লোকজন ঘাবড়ে গেছে। আমরাও চিন্তা করে গেছি যে রাজনীতিতে আসলে ব্যবসায়িক। এবার সংসদে যারা ছিল তারা থেকে রাজনীতিবিদ ছিল, সবই তো ব্যবসায়িক ছিল, সবই তো ব্যবসায়িক ছিল। তো আমার প্রশ্ন হইতেছে যে যদি আপনি সবাই তো যে কেউ আসতে পারে, যে কেউ আসতে পারে, তার যদি মোটিভ ভালো থাকে, খালি সঙ্গীত বিষয়ে না, চলচ্চিত্র বিষয়ে না, নাটক না, আপনারা সবাই করতে পারে, কিন্তু তার মোটিভ ঠিক থাকতে হবে যে রাজনীতি বিজনেস না, রাজনীতি হচ্ছে জনপ্রতিনিধিত্ব করা একটা কঠিন কাজ, এবং আপনার ভোটের মাধ্যমে কিন্তু জনপ্রতিনিধিত্ব হওয়াটা সবচেয়ে মজার বিষয়। যে জন্য আমি ইউনূস স্যারের কাছে আমার রিকোয়েস্টটা থাকলো যে আমি ভোট দিতে চাই। 15 বছর দিইনি, যদি আপনারা বেশি করে থাকেন তাহলে আবার দিতে পারবো না স্যার, বয়স হয়ে যাচ্ছে, এই জন্য স্যারের কাছে রিকোয়েস্ট থাকছে। তবে মোটিভ ভালো থাকতে হবে, রাজনীতিকে কোনোভাবেই বিজনেসে আনা যাবে না। আমাদের আজকের আয়োজন একেবারে শেষ প্রান্তে, সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আমাদের বিদায় নিতে হবে। আমি সর্বশেষ একটা কথাই বলবো, যারা আমরা আছি আপনাদের কাছে অনেক ভালোবাসা পেয়েছি, আমি কৃতজ্ঞ আগে মহান আল্লাহ রাব্বিল আলামিনের কাছে, এবং আমার গোটা বাংলাদেশ এবং দেশের বাইরে যারা আমাদের গান নিয়ে গবেষণা করছেন এবং যারা ভালোবাসা জানিয়েছেন, আমি কৃতজ্ঞ। আর একটা ভালো কাজ করার চেষ্টা করি, চলেন আগামীকাল ঘুম থেকে উঠবেন, তারপর দিন ঘুম থেকে উঠবেন, একটা করে ভালো কাজ করবেন, দেখবেন নিজেই ভালো হয়ে গেছেন। সবার প্রতি ভালোবাসা। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের একজন জনপ্রিয় গীতিকার, সুরকার, শিল্পী ইথুন বাবুর সাথে, এবং তার সাম্প্রতিক এবং আগের কিছু বিষয় নিয়ে আমরা কথা বললাম। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে আবার অন্য কাউকে নিয়ে। সে পর্যন্ত বাংলা ভিশনের সাথেই থাকুন।